13 দফা শর্ত বাস্তবায়নে কাতারকে দেয়া সময়সীমা 48 ঘন্টা বাড়ালো সৌদি আরব ও তার মিত্ররা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে কাতারি আমিরের প্রতি ট্রাম্পের আহ্বান। দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের আহ্বান চীনের। পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়াতে ওয়াশিংটন টোকিও ঐক্যমত্য। মসুল পুনরুদ্ধার অভিযানে মার্কিন জোটের ভূমিকা নেই, দাবি ইরাকি সামরিক বাহিনীর। ওল্ড সিটির আরও কিছু এলাকা শত্রুমুক্ত করার দাবি সরকারের। এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলায় মালয়েশিয়ায় ই কার্ড নিবন্ধন না করতে পারার অভিযোগ শ্রমিকদের, সময়সীমা বাড়ানোর দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। কাতারকে সৌদি জোটের দেয়া 13 দফা শর্ত বাস্তবায়নের সময়সীমা আরও 48 ঘন্টা বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। রোববার শর্ত পূরণে আলটিমেটামের সময়সীমা পার হওয়ার পর সোমবার দোহাকে এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সময় আরও বাড়ানোর কথা জানানো হয়। তবে কাতার সরকার সময়সীমা শেষ হওয়ার আগেই চূড়ান্তভাবে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে শর্তগুলো যাতে মেনে নেওয়া সম্ভব না হয় সেরকম করেই তা তৈরির অভিযোগ করে দোহা। গত 5 জুন সন্ত্রাসবাদের সমর্থন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রতিবেশী 7টি দেশ। 23 জুন এ সমস্যা সমাধানে দেশটিকে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ, ইরান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক সীমিত করা, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ ও কাতারে স্থাপন করা তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ সহ 13 দফা শর্ত দেয় সৌদি জোট। এদিকে আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায় উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট সমাধানে ব্যবস্থা নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ফোনে এ বিষয়ে কথা বলেন। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েনকে ওই অঞ্চলের শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করে এ থেকে সরে আসার জন্য সিউলের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, থার্ড মোতায়েনের মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার যে কথা বলা হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এদিকে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে দেশটির উপর আরও চাপ প্রয়োগ করতে একমত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসিল দ্বীপপুঞ্জের ট্রিটন দ্বীপের 12 নটিক্যাল মাইলের মধ্যে মার্কিন রণতরী ইউএসএস টেথেম পৌঁছানোর পরই এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে যুদ্ধজাহাজটি অন্যত্র সরিয়ে দিতে সামরিক জাহাজ এবং যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেয় বেইজিং। একই সঙ্গে রোববার এক বিবৃতিতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীনা পররাষ্ট্র দপ্তর। মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে এই ঘটনা নিশ্চিত না করলেও ফক্স নিউজকে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার বলেন, অতীতের মতোই এটি তাদের নিয়মিত কার্যক্রম। মিত্রদের নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনে এমনটা করা হবে বলেও জানান তিনি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপাঞ্চলের মালিকানা বিষয়ে ওয়াশিংটন বেইজিং উত্তেজনা চরমে পৌঁছালেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে দুই দেশ। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে দেশটির উপর আরও চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে জাপানও। সোমবার G20 সম্মেলনে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব। জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের বিষয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কথা হয়েছে। G20 সম্মেলনের বাইরে এই তিন দেশ আবারও বৈঠকে বসবে। আশা করছি সেখানে ফলপ্রসূ আলোচনা হবে। এদিকে শুরু থেকে উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়ার থার্ড মোতায়েনের বিরোধিতা করে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া সফরের আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আবারও থার্ড মোতায়েনের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। বলেন, দক্ষিণ কোরিয়ার থার্ড মোতায়েন চীন, রাশিয়া সহ ওই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। থার্ড মোতায়েনের মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার যে কথা বলা হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান এক হলেও দক্ষিণ কোরিয়ার থার্ড মোতায়েন, কোরীয় উপকূলে যুদ্ধজাহাজের অবস্থান সহ মার্কিন প্রশাসনের কিছু পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বরাবরই এসবের বিরোধিতা করে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে বেইজিং। গত সপ্তাহে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার অভিযোগে চীনের একটি শিপিং কোম্পানি এবং 2 চীনা নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরের দিনই যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে ভুল পদক্ষেপ উল্লেখ করে কড়া সমালোচনা করে বেইজিং। তানজানা চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি করতে সোমবার মস্কো আসার কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি ও কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। চীনা প্রেসিডেন্টের এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন দ্বার খুলে দেবে বলে জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। চলতি বছর দুই দেশের মধ্যে এ নিয়ে 3 দফায় চুক্তি হতে যাচ্ছে। এবার $1000 কোটি বেশ কয়েকটি চুক্তি হওয়ার কথা জানিয়েছে বেইজিং। সফরের আগ মুহূর্তে রুশ গণমাধ্যম তাসকে দেয়া এক সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট বলেন, প্রায় কয়েক ডজন চুক্তির বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। তাই পুরো প্রক্রিয়া কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কি কি বিষয়ে চুক্তি হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। মস্কোতে 2 দিন অবস্থানের পর জার্মানি যাবেন প্রেসিডেন্ট জিনপিং। Благодарна вам за то, что вы приняли решение свой первый наглядно. মসুল পুরোপুরি আইএস মুক্ত হওয়ার আগেই শহরটি পুনরুদ্ধারে কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইরাকি সামরিক বাহিনী ও মার্কিন জোট। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম মসুল আইএস মুক্তর অভিযানে মার্কিন বাহিনীর অগ্রণী ভূমিকার কথা তুলে ধরা হলেও এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছে ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র। এদিকে মসুলের ওল্ড সিটিতে আইএস এর কাছ থেকে আরও কিছু এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যৌথ বাহিনী। রোববার মসুলের রাজপথে উল্লাসে মেতে ওঠে ইরাকি সামরিক বাহিনীর সদস্যরা। দীর্ঘ লড়াই শেষে দজলা নদীর তীরবর্তী এলাকা পুনর্দখলের পর সেখানে পতাকা হাতে মহড়া দিতে দেখা যায় সেনাদের। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শিগগিরই অঞ্চলটি পরিদর্শনে যেতে পারেন বলে জানায় গণমাধ্যম। এদিকে মসুলের ওল্ড সিটির কিছু এলাকা এখনো আইএসের নিয়ন্ত্রণে থাকায় সেসব এলাকায় থেমে থেমে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের ধারাবাহিকতায় রোববার নগরীর আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় ইরাকি যৌথ বাহিনী। এরই মধ্যে যেসব এলাকা আইএস মুক্ত করা হয়েছে সেসব অঞ্চলে বোমা ও মাইন নিষ্ক্রিয়করণের কাজ চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে পুলিশ বাহিনী তাদের অভিযান সম্পন্ন করেছে। এখন শত্রুমুক্ত হওয়া এলাকাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করার অভিযান চলছে। আমরা শহরের অলিতে গলিতে জঙ্গিদের পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও অনেক মৃতদেহ পাচ্ছি। দীর্ঘ 8 মাস লড়াইয়ের পর গত বৃহস্পতিবার ধ্বংস হয়ে যাওয়া মসুলের বিখ্যাত নুরি মসজিদ ও এর আশপাশের এলাকা দখলে নেয় ইরাকি বাহিনী। এরপর আইএসের কথিত খিলাফত পতনের ঘোষণা দেয় দেশটির সরকার। তবে জঙ্গি বিরোধী অভিযানের সফলতায় মার্কিন জোট সহযোগিতা দেওয়ার কথা বলে আসলেও এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ইরাকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। যুক্তরাষ্ট্র চেয়েছিল অভিযানের শেষ পর্যায়ে এসে মসুলে বিজয় ঘোষণা করে এর কৃতিত্ব নিতে, কিন্তু আমি হলফ করে বলছি ইরাকি বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মসুল জঙ্গিমুক্ত করার অভিযান চূড়ান্ত পর্যায়ে এসেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনো অবস্থান নেই। তাদের বিশ্বাস করা যায় না। মার্কিন বাহিনী জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার কথা বলে আসলেও আইএসকে অনেক সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করতে দেখা গেছে। মসুলে দীর্ঘ সময়ের অভিযানে ইরাকি যৌথ বাহিনীর পাশাপাশি আরব ও কুর্দি যোদ্ধারাও অংশ নেয় দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকের পশ্চিম অঞ্চলের আনবার প্রদেশের একটি শরণার্থী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের এক কর্মকর্তা সহ অন্তত 14 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 13 জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। রোববার বিকেলে আনবার প্রদেশের রাজধানী রামাদি থেকে 60 কিলোমিটার দূরের এই শরণার্থী ক্যাম্পের প্রবেশ পথেই সন্দেহভাজন আইএস জঙ্গিরা হামলা চালায়। প্রাদেশিক কাউন্সিলের প্রেসিডেন্ট নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হুসাইন কেসার বলেন, হামলার পরপরই ক্যাম্পের চারপাশে নিরাপত্তা বাহিনী ঘিরে রাখে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের অ্যাভিগনন শহরের মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় 8 জন আহত হয়েছেন। রোববার নামাজ শেষে মসজিদের বাইরে মুসল্লিদের ভিড় লক্ষ্য করে 2 বন্দুকধারী হামলা চালায়। এতে 4 মুসল্লি ছাড়াও মসজিদের কাছেই বসবাসকারী এক পরিবারের 4 জন আহত হন। এর মধ্যে 7 বছরের এক শিশু রয়েছে।
পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। নিরাপত্তা বাহিনীর ধারণা কারো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এর আগে গত মঙ্গলবার প্যারিসের উপশহরের ক্রিটেইল মসজিদের বারান্দায় গাড়ি তুলে দেওয়ার চেষ্টার সময় একজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সিরিয়ার রাক্কায় আইএস বিরোধী অভিযানে সাফল্যের দাবি মার্কিন সমর্থিত যোদ্ধাদের। প্রথমবারের মতো প্রেসিডেন্ট আসাদের ছবি সংবলিত নতুন নোট বাজারে। মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলার কারণে নির্ধারিত সময়ে অবৈধ শ্রমিকরা বৈধ হবার জন্য ই কার্ড নিবন্ধন করতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। একইভাবে স্থানীয় কিছু গণমাধ্যমেও এজন্য নিয়োগকর্তাদের দায়ী করে প্রতিবেদন হয়েছে। বৈধ হবার জন্য মালয়েশীয় ব্যবসায়ীরা কর্মচারীদের উদ্বুদ্ধ করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের কারণে মালয়েশিয়া জুড়ে প্রবাসী শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেশটিতে এ পর্যন্ত 5 শতাধিক বাংলাদেশি সহ 1000-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের সে বিষয়ে এখনো কিছু জানায়নি। এরই মধ্যে ই কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নাকচ করা হলেও বৈধ হবার সুযোগ দিতে মালয়েশিয়া সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা। সময় বৃদ্ধি করে দেখ আর এনিহাউ আমাদের জন্য যেটা শুভাকাঙ্ক্ষী যেটা ভালো সেটা যেন করে। আমাদের এখানে যে মালয়েশিয়ান এম্বাসি আছে এখানে তাদের আমাদের প্রতি কেয়ারিং করে। কুয়ালালামপুর ঘুরতে এসেছি, কিন্তু এখানে আসার পর প্রবাসী শ্রমিকদের যতটা কষ্ট দেখেছি আমার নিজের কাছে খুবই খারাপ লেগেছে। যেহেতু তারা প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, অবশ্যই তাদের দিকে খেয়াল করা সরকারের এই মুহূর্তে খুবই জরুরি দরকার। দর্শক, এবার দেশের একটি খবর। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে উল্টো রথযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সৌরভ। জুনায়েদ, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথ উৎসব, পাল্টা রথ উৎসবের সূচনা হয়েছে তিনটায় কিন্তু সময় দেওয়া ছিল এবং ঠিক 3টার সময় কিন্তু রথ এই যে উৎসব সেটির সূচনা হয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে সেটি শুরু হয়েছে, এখন এই প্রেস ক্লাবের সামনে রয়েছে এবং আপনারা জানেন যে এই উৎসবটিতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা তো রয়েছেন এবং নানা বর্ণের নানা বৈচিত্র্যের পোশাক পরে তারা এসেছেন এবং একটি দীর্ঘ যেটি বলা যায় শোভাযাত্রা সেটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক থেমে থেমে বিভিন্ন অধিক মানুষ থাকায় কিন্তু থেমে থেমে এই উৎসবে এই রথ টানা করতে হচ্ছে। কেননা জানেন যে 3টি গাড়িতে 3টি রথে মূলত 3 জন, অর্থাৎ এই যে জগন্নাথ এবং তার ভাই জগন্নাথ দেব এবং তার ভাই এবং তার বোন, এই 3টি রথ একসাথে টানা হচ্ছে। এই কারণে কিন্তু ঠিক সহজভাবে এটি আসতে পারছে না, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেটি রয়েছে এবং পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিপুল সংখ্যক নিরাপত্তা নিয়ে এখানে উপস্থিত আছে এবং সেটা আমরা একেবারে যখন শুরু হয়েছে তার আগে থেকে কিন্তু এই বিপুল সংখ্যক নিরাপত্তার চাদরে কিন্তু এটি হচ্ছে এবং এটি শুরু হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে। ঢাকেশ্বরী মন্দির হয়ে এখানে আমরা দেখতে পেয়েছি যে পলাশীর মোড়, শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট পার হয়ে প্রেস ক্লাবের সামনে এখন এটি অবস্থান করছে এবং এটি জয়কালী মন্দির হয়ে বিকেলে স্বামীবাগ ইসকনে পথ অতিক্রম করবে এবং এখানে এই উল্টো যাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত আছেন এবং তাদের সকলেরই কিন্তু চাওয়া যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই ব্যাপারে তারা আমাদের কাছে বলেছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই উৎসব যারা তারা নির্বিঘ্ন করতে পারছেন সেটি তার একটি বড় প্রমাণ। এবং এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভ্যান গাড়িতে করে বিভিন্ন রথযাত্রায় অংশ নিয়েছে এবং নানা বৈচিত্র্যের নানা ধরনের মানুষ এখানে উপস্থিত আছেন এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথম সারিতে কয়েকটি ভ্যান গাড়ি, এরপরে কিন্তু যেই সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন গান গেয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণের বিভিন্ন গান গেয়ে তারা কিন্তু এই শোভাযাত্রাটি উদযাপন করছে। 9 দিন আগে অর্থাৎ 25 জুন এটি শুরু হয়েছিল। 9 দিন পরে মাসির বাড়ি থেকে ফিরছেন শ্রী জগন্নাথ এবং তার এই উৎসব শুধু ঢাকাতে নয়, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং সারা পৃথিবীতেই আসলে মূলত এটি হয়ে থাকে এবং বিপুল সংখ্যক মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু এই নগর জুড়ে আমরা এখন লক্ষ্য করছি। শুধু ঢাকার এই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ পর্যন্ত এই যে দীর্ঘ যাত্রা সেটিতে অংশ নিয়েছে তেমনিভাবে সারা বাংলাদেশে অন্যান্য জায়গায়ও কিন্তু এই যেদিকে বলা হচ্ছে যে
যে উৎসব, সেই উৎসবে কিন্তু বিপুল সংখ্যক মানুষ যোগদান করেছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য মানুষ এখন কিন্তু এই রাজপথে রয়েছে এবং তাদের সকলেরই কিন্তু প্রত্যয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা বলছেন যে শ্রুতি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের এই যে উৎসবের এর মধ্য দিয়ে তারা সেটি পাবেন এবং তাদের দেবতার কাছে তাদের এটাই মূলত চাওয়া। জুনায়েদ। পূর্ব লন্ডনের কেনসিংটন ও চেলসি কাউন্সিলের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাঙালি রাবেয়া বেগম ও তার মেয়ে হুসনে বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বাঙালি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গত 13 জুন মধ্যরাতে 24 তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এতে বাঙালি সহ এ পর্যন্ত 80 জন মারা গেছেন। এর মধ্যে মৌলভীবাজারের কমরু মিয়ার পরিবারের বাবা, মা, 2 ছেলে ও 1 মেয়ে মারা যান। আমরা দোয়া করি আল্লাহ তাদের বেশ নসিব করুক এবং যে ছেলেটা বাঁচে আছেন আল্লাহ তারা সবর ধৈর্য ধরার তৌফিক করুক। দুঃখজনক যে ঘটনাটা ঘটছে এখানে, আজকে আমরা একই পরিবারের 5 জন মারা গেছেন, 2 জনের জানাজা পড়লাম। এখানে অনেক লোক এসেছেন। আমাদের এখানে যারা মারা গেছেন আমরা আশা করি যে তাদের একটা সুষ্ঠু বিচার হবে। বাংলাদেশ অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার এলাকার ওয়ার্ফ বিল্ডিং এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নির্মাণাধীন 5 তলা ভবনে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করেছে দমকল বাহিনীর 18টি ইউনিটের প্রায় 80 জন দমকল কর্মী। তাদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লন্ডনের ফায়ার ব্রিগেড প্রধান জানান, রোববার সকাল 11টার দিকে এই আগুন লাগে। ভবনের 3য় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুনে ভবনের প্রায় 75% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রোভ রোড পার্ক এবং পার্কের ওপেন জিমনেশিয়াম বন্ধ করে দেয়া হয়। ওই ভবনে কেউ ছিলেন না বলে জানা গেছে। লেবাননের সিরীয় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত 6 জন। রোববার কাব এলিয়াস শহরের বেকা ভ্যালির রাইড শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই পুড়ে যায় শতাধিক তাঁবু। আগুন নিয়ন্ত্রণে মাঠে নামে দমকল বাহিনীর অন্তত কয়েকটি ইউনিট। রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিবিরটি 800 তাঁবুতে কয়েক হাজার অভিবাসী বসবাস করত। দুর্গতদের সহায়তায় জরুরি ত্রাণ পাঠানোর কথা জানিয়েছে রেড ক্রস। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে মার্কিন ড্রোন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় 2 সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাতে গণমাধ্যম জানায়, ওয়াদেই শহরের উপকণ্ঠে ওই 2 সন্দেহভাজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ সময় তারা মোটরসাইকেলে ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি মধ্যপ্রাচ্যে জঙ্গিদের বিরুদ্ধে ড্রোন হামলা চালাতে CIA কে ক্ষমতা দেন। তারই ধারাবাহিকতায় ইয়েমেন ভিত্তিক আল কায়েদা জঙ্গি গোষ্ঠী AQAP এর বিরুদ্ধে আবিয়ান, সাবোয়া ও বায়দা প্রদেশে ড্রোন হামলা জোরদার করে মার্কিন বাহিনী। ফিলিপিন্সের সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি করেছে জঙ্গি গোষ্ঠী আবু সাইফের সাবেক যোদ্ধা আবু জিহাদ। তবে তার এই নামের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। ফিলিপিন্সের মারাবি শহরে সাম্প্রতিক জঙ্গিবাদের উত্থানকে গোটা দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার প্রাথমিক ইঙ্গিত বলেও উল্লেখ করেন ওই জঙ্গি নেতা। মিন্দানাও দ্বীপপুঞ্জে সহিংসতা এবং 2 লাখ বাসিন্দার মারাবি শহরে টানা 1 মাস অবরুদ্ধ রাখাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট দুতের্তে। এ সময় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে 14টি উগ্রবাদী সংগঠনের 3 শতাধিক জঙ্গি, 70 জন সেনা ও 30 বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন অনেকে, ঘরছাড়া হন হাজারো মানুষ। ফিলিপিন্সের এই জঙ্গি গোষ্ঠীটি IS এর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে। সিরিয়ার রাক্কা পুনরুদ্ধার অভিযানের মুখে প্রথমবারের মতো শহরটির একটি নতুন এলাকায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF। রোববার তারা আল মেশেলেস জেলার দক্ষিণাঞ্চলে প্রবেশ করে সেখানকার আল হাল মার্কেট দখলে নেয়।
তবে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের এখনো থেমে থেমে বন্দুকযুদ্ধ চলছে বলে জানা গেছে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএসের কথিত রাজধানী রাক্কায় জঙ্গিদের সবশেষ ঘাঁটি গুড়িয়ে দিতে আরব কুর্দি পেশমার্কা বাহিনীর সঙ্গে জোট গঠন করে এসডিএফ। এই যৌথ বাহিনী ফোরাত নদীর দক্ষিণাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এবার উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে অভিযান জোরদার করেছে। এরই মধ্যে রাক্কার জঙ্গি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোয় আটকে পড়া লাখো বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ছবি সংবলিত 2000 সিরীয় লিরার নতুন নোট বাজারে ছেড়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। প্রায় $4 মূল্যমানের এই নোট বাজারে ছাড়া হয়েছে রোববার থেকে। ক্ষমতা আসার পর 17 বছর পর প্রথমবারের মতো বাশার আল আসাদের ছবি সংবলিত কোনো নোট বাজারে ছাড়া হয়েছে। এর আগে তার বাবা হাফেজ আসাদের ছবি সংবলিত নোট চলত সিরিয়ায়। নতুন নোটগুলো দামেস্ক সহ বেশ কয়েকটি প্রদেশে প্রচলন করা হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুরাইদ দারঘাম। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। পাকিস্তানের বেলুচিস্তানে আকস্মিক বন্যায় অন্তত 11 জনের মৃত্যু। চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 15 জনের প্রাণহানি। মিশরে সামরিক অভ্যুত্থানে বিক্ষোভকারী 20 জনের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বহাল রেখেছে কায়রো আদালত। 13 পুলিশ সদস্যকে হত্যার দায়ে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হয়। এর আগে তাদের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে আন্তর্জাতিক চাপে উচ্চ আদালতে তা খারিজ হয়ে যায়। তাদের বিরুদ্ধে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হলে তার ভিত্তিতে এই রায় পুনর্বহাল রাখে আদালত। 2013 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী। তখনকার সেনাপ্রধান ফাত্তাহ আল সিসি দেশটির ইতিহাসের প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার নেতৃত্ব দেন। এ ঘটনার কিছুদিন পরে মুসলিম ব্রাদারহুড বিক্ষোভে নামলে প্রায় 1000 মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারায়। বিক্ষোভকারীরা কায়রোর একটি পুলিশ স্টেশনে হামলা চালালে 13 পুলিশ সদস্য নিহত হয়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। দুর্নীতি ও জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে 27 মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মেয়াদের আগে 71 বছর বয়সী এই নেতাকে মুক্তি দেওয়া হলো। রোববার ভোরে মাসিয়াহু শহরের কারাগার থেকে তাকে বেরিয়ে যেতে দেখা যায়। বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ঘুষ নেওয়া সহ আরও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2016 সালের ফেব্রুয়ারিতে তাকে আটক করা হয়। পরে তিনি আদালতের সামনে তার বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করেন। ওলমার্ট 2006 থেকে 2009 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরে পুলিশের বিভিন্ন অভিযোগের মুখে তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে ওলমার্টের লেখা একটি বইয়ের বিরুদ্ধে তদন্ত চলছে। জম্মু কাশ্মীরের পালোয়ামা জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। আরও এক বিদ্রোহী লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহে এখনো পুলিশ ও আধা সামরিক বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পালোয়ামার ভামনু অঞ্চলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার অন্যতম নেতা বাশির আহমেদ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পরই এই অভিযান হলো। 5 জন পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে বশির আহমেদ ছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায়। ভারতের পশ্চিমবঙ্গের গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্যের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার মশাল মিছিলে অংশ নিয়েছে জনমুক্তি মোর্চা এবং স্বাধীন রাজ্যকামী বাসিন্দারা। গোর্খারা জাতিতে নেপালি এবং পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলেই তাদের বসবাস। শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত মশাল র্যালিতে স্বাধীন রাজ্যের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। জনতার দাবি, মশালের আলোতে আরোপিত অন্ধকার দূর হয়ে সুদিনে ফিরবেন তারা। এদিকে গত 3 সপ্তাহ ধরে রাজ্যের পাহাড়ি অঞ্চলটিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে জনমুক্তি মোর্চা। শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা পড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদের মধ্য দিয়ে তাদের এই আন্দোলন শুরু হয়। আন্দোলনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জনমুক্তি মোর্চার 3 সমর্থক নিহত হয়, আহত হয় অন্তত 5 জন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে অ্যাসিডদগ্ধ এক নারীর মুখে পুনরায় অ্যাসিড ছুঁড়েছে এক দুর্বৃত্ত। শনিবার এই ঘটনা ঘটলে রোববার তা গণমাধ্যমে আসে। 2 সন্তানের মা 35 বছর বয়সী ওই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
আহতকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন। আহতদের পরিবারের জবানবন্দির ভিত্তিতে এরই মধ্যে মামলা করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে এনডিটিভি জানায়, শনিবার কাজ শেষে কর্মজীবী মহিলা হোস্টেলে ফেরার পর ওই নারী পানি আনতে নিচতলায় যান। এ সময় এক ব্যক্তি তার মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত তাকে ট্রমা সেন্টারে ভর্তি করে। গণধর্ষণের অভিযোগে মামলা করার পর থেকে ওই নারীর উপর এ নিয়ে 4 বার অ্যাসিড হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথম 2 বার কোনোভাবে পার পেলেও শেষ 2 বার রক্ষা হয়নি। পাকিস্তানের বেলুচিস্তানে আকস্মিক বন্যায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। রোববার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, শুক্রবারে ভারী বর্ষণের ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে বেলুচিস্তানের লালজবেলা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আধা সামরিক বাহিনীর প্রধান আবুজার গিফারি বলেন, তারা নিখোঁজদের উদ্ধারে স্নাইপার ডগের সহায়তা নিচ্ছেন। পাকিস্তানের গ্রাম অঞ্চলে কাঁচা মাটি বা নিম্নমানের সামগ্রী নিয়ে ঘরবাড়ি নির্মাণ করায় প্রতি বছরই বর্ষাকালে প্রায় দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরে বন্যায় দেশটিতে শতাধিক মানুষের মৃত্যু হয়। এদিকে ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকায় থেকে প্রায় শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল ব্যাহত হয়, অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। চীনের দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় 15 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। নিখোঁজ রয়েছে আরো অনেকে। তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এই পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে অচল হয়ে পড়েছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়ানসি প্রদেশ। সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি উঠে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। পূর্ব লন্ডনে ভিড়ের মধ্যে প্রাইভেট কার তুলে দেওয়ার ঘটনায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো 6 জন। রোববার দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়। এটিকে হামলা হিসেবে দেখছে না ব্রিটিশ নিরাপত্তা বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড। দুর্ঘটনা সম্পর্কে জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। ওই দিন বিকেল পর্যন্ত দুর্ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। এর আগে প্রাইভেট কারটি আরো কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। গত 1 মাস ধরে লন্ডনে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। 1 সপ্তাহেরও কম সময় আগে নিউক্যাসলসে প্রচন্ড ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিলে অন্তত 6 জন আহত হয়। যদিও ওই ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি পুলিশ। এর আগে জুনের মাঝামাঝিতে উত্তর লন্ডনের একটি মসজিদের কাছে মুসল্লিদের উপর গাড়ি হামলার ঘটনায় 1 জন নিহত হয়। আহত হয় অন্তত 10 জন। রাশিয়ার তাতারস্তানের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 13 আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত 15 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। রোববার ভোলগা অঞ্চলের জাইন্স্ক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি 28 জন যাত্রী নিয়ে ইজেভস্ক শহরের উদ্দেশ্যে সামার শহর ছেড়ে যায়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের হেডলাইটের কারণে বাসের ড্রাইভার দৃষ্টিভ্রম হয়। এ সময় 2টি গাড়ির সংঘর্ষ হলে বাসটি উল্টে পড়ে এবং 2টি গাড়িতেই আগুন ধরে যায়। দুর্ঘটনার বিষয়ে বাস ও ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিংলং কাউন্টির একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। রোববার সকালে সাংহাই কুনমিং এক্সপ্রেসওয়ের কাছে এই বিস্ফোরণ হয়। আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনী অন্তত 53 জন কর্মী মাঠে নামে। পরে দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগ পর্যন্ত ওই এলাকার সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ার কারণে স্থানীয়দের জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে চলতি বছরে এ পর্যন্ত 2030 জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্যান্ডি। নিরাপদে ইতালিতে পৌঁছাতে পেরেছে প্রায় 90,000 অভিবাসী। গেল সপ্তাহে ইতালিতে পাড়ি জমানোর শরণার্থীর সংখ্যা 12,600। 2014 সালে ইতালি বন্দর অতিক্রম করেছে 5 লাখেরও বেশি শরণার্থী, যা গেল বছরগুলোর তুলনায় বেড়েছে 20%। শরণার্থী সংকট মোকাবিলায় ইতালিকে সহায়তা দেওয়ার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানান গ্যান্ডি। এদিকে অভিবাসী ঢল ঠেকাতে সব বন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ভূমধ্যসাগর থেকে অভিবাসীদের উদ্ধারে দেশের কোস্টগার্ড ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থাকে সহযোগিতা করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাপানের টোকিওতে নগর পরিষদ নির্বাচনে ব্যাপক ব্যবধানে পরাজিত হয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও জাপানের প্রথম নারী গভর্নর ইউরিকো কোইকের উপস্থিতিতে রোববার রাজধানী টোকিওতে ফলাফল প্রকাশ করা হয়। কোইকের দল 127টি আসনের মধ্যে 79টি আসন পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করে। কোইকে বলেন তার জন্য চ্যালেঞ্জ আর্থিক সমস্যার মোকাবেলা করা, কারণ টোকিও 2020 সালে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছে। পক্ষপাতিত্ব এবং নির্বাচনে দাঁড়ানো বন্ধুকে সহায়তা করায় অ্যাবের দল হেরে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী অ্যাবে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কোইকে অ্যাবের দলের সদস্য ছিলেন, তবে তাকে অ্যাবে সমর্থন না জানালে একাই নির্বাচনে লড়েন এবং বিপুল ভোটে গভর্নর নির্বাচিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএনএন এর লোগো মাথায় লাগানো এক ব্যক্তিকে মারধরের ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায় রেসলিং এর রিং এর পাশে এক ব্যক্তিকে কিল ঘুষি মারছেন ট্রাম্প। এ বিষয়ে সিএনএন এর অভিযোগ, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট গণমাধ্যমের বিরুদ্ধে এমন ভিডিও প্রকাশ করেননি, তার এমন আচরণে নিন্দা জানিয়েছেন অনেকেই। 2007 সালের WWE রেসলিং খেলায় উপস্থিত ছিলেন ট্রাম্প। সেদিন ফ্র্যাঞ্চাইজির মালিক ভিন্স ম্যাকমোহনকে মারধর করেন তিনি। তবে ম্যাকের জায়গায় ভিডিও এডিটিং এর মাধ্যমে সিএনএন এর লোগো প্রকাশের কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে বিভিন্ন বেশ ধরে পালিয়ে বেরিয়েও পার পাননি ব্রাজিলের কুখ্যাত মাদক সম্রাট লুইস কার্লোস দি রোচা, গণমাধ্যমে যিনি পরিচিত হোয়াইট হেড নামে। ব্রাজিলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই অপরাধীকে শনিবার পশ্চিমাঞ্চলীয় মাতো গ্রোসো সারিসো রাজ্য থেকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি মোরায়েস নামে বসবাস করছিলেন বলে জানায় পুলিশ। রোচার চক্রটি বলিভিয়া, পেরু ও কলম্বিয়া উৎপাদিত কোকেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাচার করত। রোচার মোট সম্পদের পরিমাণ $10 কোটি। এর মধ্যে $1 কোটি সম্পদ জব্দ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার কোকেন চক্রের এই নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায়ে 50 বছরের বেশি কারাদণ্ড হয়েছে। হাতিকে এতদিন আমরা দেখে এসেছি পিঠে বোঝা বইতে না হলে সুর উঁচিয়ে সালাম জানাতে। তবে চীনে মোবাইলে ধারণকৃত বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে হাতির মজার সব কাণ্ড। চলুন দেখে আসি তার এক ঝলক। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 13 দফা শর্ত বাস্তবায়নে কাতারকে দেওয়ার সময়সীমা 48 ঘন্টা বাড়ালো সৌদি আরব ও তার মিত্ররা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কাতারি আমিরের প্রতি ট্রাম্পের আহ্বান। দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের আহ্বান চীনের। পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়াতে ওয়াশিংটন টোকিও ঐকমত্য। মসুল পুনরুদ্ধার অভিযানে মার্কিন জোটের ভূমিকা নেই, দাবি ইরাকি সামরিক বাহিনীর। ওল্ড সিটির আরও কিছু এলাকা শত্রুমুক্ত করার দাবি সরকারের। এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবহেলায় মালয়েশিয়ায় ই কার্ড নিবন্ধন করতে না পারার অভিযোগ শ্রমিকদের, সময়সীমা বাড়ানোর দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।